আমি জনাব তারেক রহমানকে একটি চ্যালেঞ্জ দিতে চাই গোটা বাংলাদেশের তরফ থেকে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ও একটা ভিডিও বার্তা দিয়েছিল। এই যে কাটআউটটা দেখছেন, এটাকে অফ করে দিলাম। এই সিম্পল কথাগুলো ছেলেটা ভিডিও বার্তায় বলেছিল। দেখুন, আজ তার চাকরি নেই। সত্য কথা বলার এক চরম পুরস্কার তিনি পেলেন। এটা দেখবার জন্য এই নির্বাচন হয়নি, এটা দেখবার জন্য ভালোবেসে বেগম খালেদা জিয়ার ছেলেকে কেউ ভোট দেয়নি, যারাই দিয়ে থাক, তাই না? আপনি কেন করছেন এরকমটা? মানুষের উপর জুলুম করেন না। নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। শিবির ধর মানে কি ভাই? রুকো যারা। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর বক্তব্য ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই নারীর বক্তব্য যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্যে 6 মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চলমান বৈদ্যুতিক যে সংকট, যে বিদ্যুতের সংকট, যে গ্যাসের সংকট, সেই সংকট সমাধান করার জন্য বিরোধী দলকে 6 মাসের চ্যালেঞ্জ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু এখন উল্টো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই নারী। তার সাহস দেখে রীতিমতো অবাক সকলেই। এই নারীর বক্তব্য শুনে সকলেই রীতিমতো অবাক। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে কঠিন কিছু প্রশ্ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হঠাৎ করে কেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, চ্যালেঞ্জ দিয়ে কি বলল সেই নারী, তার বক্তব্য কেন এত পরিমাণে ভাইরাল, সেটা আমরা দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট, যে পরিস্থিতি, সেগুলো বিবেচনা করলে দেখা যায় যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কিন্তু ওই যে শুধুমাত্র এক দলের পতন ঘটে আর এক দল ক্ষমতায় এসেছে, দেশের মূল যেই অবকাঠামো পরিবর্তন হওয়া দরকার সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। সুতরাং এই বিদ্যুতের সংকট কিংবা এই দেশের বর্তমান চলমান যে সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলো কী কারণে হচ্ছে, সেগুলোর সমাধান কি, সেই সমাধানের কথা ব্যক্ত করে এক নারী, এক বোন কিছু কথা বলেছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনারা যদি পারেন দেখিয়ে দিন 6 মাসের মধ্যে এই বিদ্যুৎ সমস্যার সমাধান দিতে। তাই তো আমি জনাব তারেক রহমানকে একটি চ্যালেঞ্জ দিতে চাই গোটা বাংলাদেশের তরফ থেকে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ও একটা ভিডিও বার্তা দিয়েছিল। এই যে কাটআউটটা দেখছেন, এটাকে অফ করে দিলাম। যারা ওই এলাকার লোকজন আছে, তারা রাত 3টার দিকে জ্বালা যন্ত্রণা নিয়ে ঘুম থেকে উঠবে, কি হলো কারেন্ট গেল, আর রাগারাগি গালাগালি শুরু। আবার অন্য একটা কাটআউট আমি অন করে দিলাম। এখন যারা এতক্ষণ ঘুমোতে পারছিল না গরমের যন্ত্রণায়, তারা একটু শান্তিতে এবার ঘুমোতে যাবে, তবে বেশি না, 1 ঘন্টার জন্য। এই সিম্পল কথাগুলো ছেলেটা ভিডিও বার্তায় বলেছিল। দেখুন, আজ তার চাকরি নেই। সত্য কথা বলার এক চরম পুরস্কার তিনি পেলেন। তবে আসলে সারপ্রাইজ হওয়ার মতো কিছুই নেই, কারণ আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত লিগের সময়। কিন্তু এখনো এটা দেখতে হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি সারপ্রাইজিং ম্যাটার। দিস ইজ, কারণ এটা দেখবার জন্য এই নির্বাচন হয়নি, এটা দেখবার জন্য ভালোবেসে বেগম খালেদা জিয়ার ছেলেকে কেউ ভোট দেয়নি, যারাই দিয়ে থাক, তাই না? আপনি কেন করছেন এরকমটা? এই যে আপনি বললেন বিরোধী দলকে যে কোনো সমাধান দিতে, এই বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বহুদিন আগেই তো আপনাকে সমাধান দিয়ে দিয়েছে। এগুলো কেন আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? আপনার জন্য ভালো যে প্রসঙ্গগুলো আছে, কেন আপনার কানে কেউ পৌঁছতে দিচ্ছে না? আপনি শুনতে পাচ্ছেন না, আপনি জানতে পারছেন না। এই যে গ্যাপটা, এটা কোনো ভালো রাজনীতির প্রেক্ষাপট হতে পারে না। আপনি জানেন আপনি কি ভুলের মধ্যে আছেন। যদি আপনার ভালো সত্যিই চান, ইমিডিয়েটলি আপনার চারপাশে যে কমিটি আছে, এরকম নির্লিপ্ত, এরকম অকার্যকর কমিটি জাস্ট বাতিল ঘোষণা করুন।
আর যারা সত্যি বিএনপিকে ভালোবাসেন, যারা জনাব তারেক রহমানকে ভালোবাসেন, তারাও আওয়াজ তুলুন যে তার আশেপাশের এই অকার্যকর কিছু মানুষ, তাদেরকে যেন অতি সত্বর জাস্ট কিক আউট করা হয়। এই যে তিনি কোনো কিছু না জেনে না শুনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এটা একটা প্রধানমন্ত্রী হয়ে তার জন্য লজ্জাকর নয়? প্রিয় প্রধানমন্ত্রী, প্লিজ ডু সাম ওয়ার্ক ফর ইয়োর বেটারমেন্ট প্লিজ। আর ওই ছেলেটি চাকরি পারলে ফিরিয়ে দিন। সত্য বলার সাহস কেউ কিন্তু হারাবে না, দিনকে দিন আরো বাড়বে। কিন্তু আপনারা আপনাদের যে কবরটা রচনা করছেন সত্যকে কবর দিতে গিয়ে, এটা করবেন না প্লিজ। মানুষের উপর জুলুম করেন না, নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। এই বাংলাদেশের সবার মুক্তির রাস্তা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ, এই বাংলাদেশের মায়েরা তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ভাই বোনদের, তাদের পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগকে আসলে কোনো কিছু দিয়ে কম্পেনসেট করা সম্ভব না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেই দায় নিয়ে রাজনীতিটা করতে এসেছি, সেই দায়ের জায়গা থেকে প্রতিদিন যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব শহীদ এবং আহত পরিবারের ভাই বোনদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। ওনারা সেই দিন সেই ত্যাগটুকু করেছেন বলেই আজকে আমরা একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমাদের সংগ্রাম কি শেষ হয়েছে? আমরা কি কমিটমেন্টে, কোন বয়ানের ভিত্তিতে সেদিন রাজপথে নেমে এসেছিলাম? সেই এক দফার ঘোষণা ছিল স্বৈর শাসনের পতন। আমাদের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন যে স্বৈর শাসন পতন ঘটাতে হবে। সেই এক দফার ডাকে আমরা রাজপথে নেমে এসেছিলাম। আজকে আমাদের সেই ভাইদের যেই ত্যাগ, সেই ঘোষণা, সেই বিপ্লবী ডাককে একটা দল মুছে দিতে চায়। সেই দিন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন 6 তারিখ নয় 5 তারিখই ঢাকা শহরে সবাই ঢাকামুখী হবেন, সবাই ঢাকায় চলে আসবেন, সবাই মিলে আমরা পতন ঘটাবো। অথচ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই একটা দল, তারাও তো সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সেই জুলুম নির্যাতনের ঘটনাগুলোকে আমরা মনে করি, তাদের নির্যাতনের ইতিহাসকে আমরা অ্যাকনলেজ করি, আমরা তাদের সংগ্রামকেও সম্মান করি। কিন্তু তারা 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিল, যারা আহত হলো, যারা নেতৃত্ব দিল জীবনের মায়া ত্যাগ করে, তাদের অবদানকে অস্বীকার করতে চায়। তারা এখন ভাগ বাটোয়ারার রাজনীতি করে, তারা এখন ক্ষমতা দেখায়। এই ক্ষমতায় তাদেরকে কিভাবে পেল? আজকে যদি আমরা রাজপথে নেমে নেতৃত্ব না দিতাম, আমাদের ভাইরা যদি জীবনের মায়া ত্যাগ না করে সেদিন সবাইকে একত্রিত করে এক স্বৈরাচারী সরকারের পতন না ঘটাতো, তাহলে কি তাদের এই দীর্ঘ সংগ্রামের মুক্তি মিলতো? কি করে ভুলে গেল তারা? কয় মাসও গেল না, তারা আবার সেই পতিত সরকারের মতো আচরণ শুরু করলো। তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে ভাইয়ের রক্ত ভাই নিয়ে নিচ্ছে। নিজ দলের কোন দলে নির্বাচনের আগে 300-র বেশি মানুষ মেরে ফেলে। এই 6 মাসে নিজ দলের কোন দলে তারা 38 জন মেরেছে। দেখান তো একটা লোক আমাদের ভাইদের মধ্যে একজন আরেকজন নিজের অন্তদলীয় কোন দলে কেউ কাউকে একটা ফুলের টাকা দিয়েছে? আছে? আছে? নাই। আমরা ওই যে কাকও কাকের মাংস খায় না, কিন্তু তারা খায়। তারা খায়। তারা এই চান্দাবাজির টাকার ভাগের জন্য এক ভাই আরেক ভাইকে মেরে রক্তাক্ত করে দেয়। কিন্তু আমরা প্রশ্ন করলে, আমরা যেই আমাদেরকে মানুষ প্রশ্ন করে, এই যে অভ্যুত্থানে এত নারীরা রাজপথে ছিল, সেই নারীরা কোথায়? অনেক ব্যঙ্গ করে কথা বলে, সেই নারীদেরকে নাকি আমরা ধরে রাখতে পারি নাই। আরে ভাই, এই যে শহীদ পরিবারের মা বোনরা বসে আছে, জিজ্ঞেস করেন তো, ওনারা যদি আজকে সম্মুখ সারিতে থেকে, যারা নিজ পরিবারের নিজের সন্তান হারিয়েছে, নিজের স্বামী হারিয়েছে, আজকে এই মা বোনরা যদি নেতৃত্ব স্থানে দাঁড়িয়ে আমার মতো এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আসেন, কালকে আমার মতো তাদেরকে শুনতে হবে ওনারাও অমুকের সাথে নাকি তমুকের সাথে বিছানায় চলে গিয়েছেন। এই কথা শোনার জন্য কি সভ্যকারের মেয়েরা রাজনীতিতে আসবে? আপনারা তো এগুলো করেন নিশ্চয়ই, না হলে মানুষকে এগুলো বলেন কিভাবে? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। মানুষের উপর জুলুম করেন না, নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। এই বাংলাদেশের সবার মুক্তির রাস্তা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। 24-এ যেভাবে ছাত্র জনতারা
পতিত ফ্যাসিস্ট সরকারকে সমস্ত পরাশক্তির আশ্রয় প্রশ্রয় থাকার পরেও ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ, এই বাংলাদেশের মায়েরা তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। লিখে রাখেন, সবাই এক হয়ে থাকবেন তো? ইনকিলাব 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 ইনকিলাব। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, সে তো এতদিন লন্ডনে ছিল, তো সেই সুবাদে আর কি কথাগুলো বলা, যে আমিও অনেক দিন না, উনি তো প্রায় 17 ইয়ার্স ছিল, আমি তো আর 17 বছর ধরে থাকি না, বাট আমি যতদিন ধরে থাকি এখানকার কিছুটা হলেও রুলস রেগুলেশন জানি। তো ওনার যে বিষয়গুলো দেখলাম, সে এখানকার যে রুলস রেগুলেশনগুলো আছে সে ওগুলা বলতে গেলে যে বাংলাদেশে সে ওগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। এখন সে যেমন যত ধরনের ট্যাক্স আছে, যে কী কী ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, সেটা জবের ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, ইম্পোর্ট এক্সপোর্ট অ্যান্ড লাইক অ্যানি এন্টারপ্রেনার, মানে কোনো শিল্পোদ্যোক্তা যদি কোনো নিউ বিজনেস স্টার্ট করে, সব কিছুর ক্ষেত্রে তার একটা সে ট্যাক্স বসানোর চিন্তা করতেছে। ঠিক আছে, এটা নর্মাল। তারপর সে বিভিন্ন প্রপার্টির উপরে যারা বলতে গেলে যে বিভিন্ন পৈতৃক সূত্রে যে সম্পত্তিগুলো, সেগুলো পাওয়ার উপরে সেটাও নাকি একটা স্পেসিফিক তাকে একটা ট্যাক্স দিতে হবে। তারপর গোল্ড যদি কেউ বিক্রি করে সেটার উপরে ট্যাক্স দিতে হবে। এবং লাস্ট যেটা শুনলাম সেটা হচ্ছে যে যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরও একটা ট্যাক্স দিতে হবে। এতদিন তো বড় ব্যবসায়ী যারা ছিল বা মধ্য ব্যবসায়ী যারা ছিল, অংশীদার ব্যবসায়ী, তারা তো ট্যাক্স দিচ্ছে, এখন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও ট্যাক্স দিতেছে। এগুলো অনেক ভালো, একটা দেশের জন্য আসলে এগুলো অনেক ভালো। কিন্তু আচ্ছা, সে যে মানে বিভিন্ন দেশে মানে আর্নিংয়ের যে চিন্তাগুলো করতেছে, যে এখান থেকে আর্ন করতে হবে, এখান থেকে আর্ন করতে হবে, বা ট্যাক্স বসায় বা এভাবে, কিন্তু সে কি একটাবার চিন্তা করতেছে যে আগে এগুলো করার আগে যে তার প্রশাসনটাকে স্ট্রং করতে হবে? সে তো সেটা কোনো সময় করতেছে না। আর সে কি লন্ডনে থেকে দেখা যায় না যে এখানে মানে যে প্রশাসনের বিষয়টা, যে পুলিশ যে কাজগুলো করে, তাদের যে রেসপন্সিবিলিটি এবং তারা কতখানি স্ট্রিক্ট, সেটা তো সে অ্যাপ্লাই করতেছে না। সে যে চাঁদাবাজি বন্ধ করতেছে না, সে দ্রব্যমূল্যের দাম যে পরিমাণ ঊর্ধ্বগতিতে বাড়তেছে, এগুলো সে দমানোর চেষ্টা করতেছে না। তারপর বিভিন্ন জায়গায় রাহাজানি, খুন, ছিনতাই, চাঁদাবাজি এগুলো হইতেছে, এগুলো সে করতেছে না। সেগুলো শিখা যায় নাই। সে কি শিখা গেছে? সে লন্ডন থেকে কি শিখা গেছে? সে লন্ডন থেকে তো কিছুই শিখা যায়নি। সে তো যত ধরনের শয়তানি আছে সেগুলো শিখা গেছে, যে কিভাবে আর্ন করতে হবে। যদিও আমি কোনো দল সাপোর্ট করি, তারপরে মনে হয়েছে যে না, 17 বছর পর সে বাংলাদেশে গেছে, তো অবশ্যই সে ভালো কিছু করবে। কিন্তু তার যে অবস্থা দেখতেছে, আর তার তো মুখে কোনো ধরনের শব্দই নাই। এই যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো তার প্রত্যেকটা জিনিসের ডিসিশন দিয়ে দিতেছে। আর মানে ওই রাস্তার থেকে এক টোকাই না নিছে রাশেদ, ও নাকি তার অ্যাডভাইজার, সে নাকি তার অ্যাডভাইজার। এটা কি সম্ভব? একজন যে প্রাইম মিনিস্টার থাকে, তারে যেভাবে গালাগালি বাংলাদেশের মানুষ করে, সে কি লন্ডনে থেকে যে দেখা যায় না যে কোনো নর্মাল যদি কোনো মন্ত্রীও হয়, লাইক পার্লামেন্টের যদি কেউ একজন মেম্বার হয়, তাকে যদি কোনো মানে সাধারণ জনগণ যদি তাকে না চায় বা তাকে যদি অপমান অপদস্থ করে, তারা যে রিজাইন দেয়, সেগুলো দেখে নেই। ও সেখানে এখান থেকে দেখে গেছে কিভাবে শয়তানি করে টাকা ইনকাম করতে হয়, বাট কিভাবে রুলস রেগুলেশন স্ট্রংলি সেটা অ্যাপ্লাই করতে হয় সেটা সে জানে না। তো সে কি মনে করে যে জনগণ বোকা? জীবনেও না। এটার জন্য তার ভুক্তভোগী হইতে হবে, এবং এত খারাপভাবে হবে যেটা যে শুধু শেখ হাসিনা যতটুকু হয়েছে ততটুকু না, তার জঘন্যভাবে তার পতন হইব, এবং এটা আমি বলে দিলাম। বাবা শিবির ধর মানে কি ভাই? রুকো যারা ব্রো, এই ধাপে ধাপে আগে ছিল এক ভাইয়ারা, এখন আবার নতুন ভাইয়ার আগমন। ভাটে ভাইয়ার নাম আমি জানি না, খালি দেখলাম বাবা, মানে ওনার দেখে আমার মনে পড়ছে নির্গাতে 17 বছর গর্তে থাকা জঙ্গিদের মতো, যে জুংলি মানে জঙ্গলে আগে থাকতো না আদিম যুগের মানুষজন, ওরা এত কথা বলতে পারতো না কোনো, ওদের সংখ্যা ছিল বাবা, এবার সব একত্রিত করতো, তারপরে ওরা পশু পাখি শিকার করতে যাইতো। এই অবস্থা হচ্ছে সেরকম। ও কোথায় আসলে, কোন গর্তে আসলে, যে ও হিন্দে বাইরে শুরু করছে। শোন, শিবিরের সাথে টেক্কা দিতে হলে একটু লেখাপড়া করলি না ভাইয়া, তোর বুদ্ধি দিলাম, একটু শেখ, একটু সুশিক্ষিত হওয়া, তাইলে ওদের সমস্যা নগো পাশে গিয়ে বসতে পারবি। এই যে এগুলো করে রাস্তা এমনিই করবি, ঠিক আছে? এই ছাড়া আর কোনো কাম নাই। কারণ শিবিরের সমসমান হইতে তোমার পড়ালেখা করতে হবে সবার আগে। গর্তে থেকে ওই জঙ্গলিদের মতো এই এটা শিখলে হইতো না, তোমার সবার আগে পড়াশোনা করতে হবে। শিবিরের ডাকসুতে কি করছে দেখছো? তুমি দেখছো? দেখছি ওই শিবিরের সাদিক কারিম কি করছে জানো ভাইয়া? এই যে দেখাচ্ছি, ওয়েট,
এই যে সাদিক কায়েমকে দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে ও চায়নায় প্রায় 40টা কোম্পানিতে 400 শিক্ষার্থীর চাকরির ব্যবস্থা করছে শিবির। এরপরে এই যে দেখো, এই যে যাতায়াতের ব্যবস্থা করছে, অবহেলিত যে মসজিদ আছে ওটা সংরক্ষিত করছে, যে যাতায়াতের ব্যবস্থা করছে, নারীদেরকে জন্য বাস দিছে, নারীগো এক হল থেকে আর এক হলে যাওয়ার জন্য, ক্যাম্পাসে আসার জন্য। তারপরে তোমার এই যে মসজিদটা অসংরক্ষিত ছিল, এটারে সংরক্ষিত করছে, যে এসি দিছে। বাড়িতে কয় দেখুন এগুলো নিউজে আয় না, যা করবে এই দেশের প্রশাসন, আমাদের ডাবির উপাচার্য যারা প্রশাসনে আছে তারা করবে। তা বাদ দিয়ে এগুলো করছে শিবিরের মাত্র, জাস্ট সব বাদ দিয়ে শুধু সাদিক কায়েমের দিক নজর দে, কালের দিকে নজর দে। আর দেশ যারা পরিচালনা করতেছে আমি জানি না, হ্যাঁ মনে হয় এই সাদিক কায়েমের ডাইকা, হ্যাঁ সাদিক কায়েমের তো কিছু বুদ্ধি শুদ্ধি নিতে পারে, কারণ এই স্যামরায় যা করে রেখে যাইতে আছে। তোমরা ছাত্র দলেরা ভাইয়ারা, তোমরা যে ঢুটক্যাপের খাবা একটু শেষ, বাবা একটু যে খাবা চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা, গেস্ট রুম দখল কইরা, ওয়েটিং রুম দখল কইরা, সেই ব্যবস্থা এই স্যারাই করিয়া রেখা যাইতেছে। এগুলো সহ্য করা যায় না। ওরে হটাও, সাদিক কায়েমরে হটাও, কারণ ও এই সিস্টেম চালু করে গেলে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবাদ চাঁদাবাজিরা আর তো এমনি লুইটা পুইটা খাইতে পারবে না, কারণ তখন তো শিক্ষার্থীরা বুঝালাইছে যে সাদিক কায়েম তো শিখাই দিয়ে গেছে যে কাজটা কি আসলে এবং শিক্ষাঙ্গনের কাজ কি। তখন তো শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য নামবে, আর তোমাকে তো আর বিপি পদে থাকতে দিবে না। আর একটা আমার সময় আছে ওর হাতে, এই বিপি পদ ধরে রাখার জন্য সাদিক কায়েমরা একটা আমার সময় আছে। ওই সমস্ত বাদ দিয়ে এত চিন্তা এসব বাদ দিয়া এই আই ক্রিম রাখাও, তোমাদের চোখের নিচে কালি পড়ে গেছে টেনশনে। সাদিক কায়েম শিবির কি করতেছে এই টেনশনে চোখের নিচে কালি পড়ে গেছে, এই জন্য রাস্তায় নামছো করতে। আমিও তোমাকে ভাইয়ারা চোখের নিচে কালো দাগ পড়েছে, রিঙ্কেল পড়েছে, আইব্যাক্স ফাইন লাইন সব এটাতে দূর হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এবছরের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, তাদের বিজয় হলো, তারপর শপথ গ্রহণ সব মিলিয়ে 17 তারিখে দায়িত্ব হস্তান্তর হলো। সেভাবে হিসেব করলে আজ 16 আগস্ট 180 দিন পার হয়ে আরো একদিন হয়ে গেছে, মানে আজকে 181তম দিন চলছে। এবং আমরা জেনেছিলাম তখন তারেক রহমান সাহেব নিজেই ঘোষণা করেছিলেন উনি 180 দিনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, যে 180 দিনে তিনি কিছু করে দেখাবেন। এবং আমরা মনে করি যে হয়তো খুব শিগগিরই উনি একটা জনগণের সামনে আসবেন, একটা প্রেস ব্রিফিং করবেন, অথবা প্রেস কনফারেন্স করবেন, অথবা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবেন, কিছু একটা করবেন, করে উনি জানাবেন যে এই 180 দিনে উনি কি কি করতে চেয়েছিলেন এবং কি কি করতে পেরেছেন। আমরা প্রত্যাশা করব যে উনি বলবেন এই 180 দিনে তার সরকারের কি রিপোর্ট কার্ড, এটা আমরা একটু দেখতে চাই, যে কোন কোন ক্ষেত্রে উনি ভালো করেছেন, কোন কোন ক্ষেত্রে উনি খারাপ করেছেন, কোন কোন ক্ষেত্রে ভালো করার জন্য কাদেরকে উনি প্রশংসা করবেন এবং কারা খারাপ করেছেন তাদেরকে উনি নিন্দা করবেন অথবা তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিবেন। আমরা আশা করব যে উনি সবচেয়ে কম ভালো যারা করেছেন অথবা যারা খারাপ করেছেন, যাদের নিয়ে সমালোচনা হয়েছে, যাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, তাদেরকে উনি দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। অনেক বড় দল, অনেক নেতা আছে এই দলে, এমপি সাহেব আছেন প্রায় 209 জন তো নির্বাচিতই হয়েছেন, তারপরে আরো আছে 35-36 জন যা নাকি নারী নেতৃত্ব এসেছেন, কাজে অনেক নেতাও আছেন। আপনি নিঃসন্দেহে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কাউকে দিয়ে ট্রাই করতে পারেন। যদি এটা আপনি করেন, আমি মনে করি আপনার মন্ত্রিসভার উপর আপনার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। নয়তো তারা মনে করবে এই যে এই লোক তো কিছু বলে না, আমি ভালো করি আর বন্ধ করি কেউ কিছু বলে না, এটা কিন্তু আসবে। কাজেই আমরা আশা করবো 2-1 দিনের মধ্যে ওনার কাছ থেকে সেই ধরনের একটা রেসপন্স পাওয়ার। এবং আমি আসলে আশা করেছিলাম যে উনি হয়তো এই প্রস্তুতিটা আর একটু আগে নেবেন এবং 180তম দিন পার হওয়ার পরেই উনি জনগণের সামনে আসবেন। কিন্তু এখন মনে হচ্ছে যে উনি একটু দেরি করছেন, মানে হয়তো সেভাবে প্রস্তুতিটা ছিল না, হয়তো সেভাবে চিন্তা করেননি। তবে এই চিন্তা না করাটাও, ঠিক সময়ে প্রকাশিত করা না করাটাও, এটাও আমি মনে করি যে এটা খুব একটা ভালো উদাহরণ তৈরি হলো না। যাই হোক, তারপরও আমরা আশা করব যে উনি খুব শিগগিরই একটা কিছু বিশ্লেষণ দেবেন। তো এর মধ্যে আমরাও কিন্তু কিছু করেছি, আমরাও কিন্তু সরকারের একটা রিপোর্ট কার্ড তৈরি করেছি। হয়তো আপনারা বলবেন যে বেটা জনগণ তুই কে সরকারকে বিচার করার? সমস্যা কি জানেন, সরকারে যারা থাকেন তারা সব খুব জ্ঞানীগুণী লোক, তারা খুবই ক্ষমতাধর লোক, তারা চাইলে অনেক কিছু করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে নির্বাচিত হওয়ার জন্য, সরকার গঠন করার জন্য এই লোকগুলিকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এসে ভোট ভিক্ষা করতে হয়, ভোট চাইতে হয়। যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক থাকে তাহলে আমরাই নির্ধারণ করি যে আপনাদের কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা খারাপ হয়েছে। এই জন্য আমরা কিন্তু প্রতিদিনই প্রস্তুতি নেই, আমরা কিন্তু প্রতিদিনই আলোচনা করি, আমরা প্রতিদিনই বলি আপনার এই কাজটা আপনারা ভালো করতে পারেননি।
আবার যেগুলো ভালো হয়েছে সেগুলো ভালো হয়েছে, সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না এই কারণে কি আমরা ধরেই নেই যেগুলো ভালো করেছেন ওটা করেছেন, কিন্তু ভালোর চেয়ে মন্দ কাজের সংখ্যায় যেহেতু বেশি, কাজে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। আমি তেমন কিছু না, আমি কিন্তু দুটো প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করবো, যে দুটোতে ওনারা ভালো করতে পারেননি বলে আমি মনে করি। সেটা হলো জ্বালানি খাত এবং আইন শৃঙ্খলা। আমি ভেবেছিলাম যে ইউনূস সরকারের পর যখন একটা বিএনপি সরকার আসছে, একটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা ওদের মদটাকে আর সহ্য করবে না, কিন্তু 15 তারিখে ঘটনা দেখলাম তারা মদটাকে এগুলো সহ্যই না, রীতিমতো প্রশ্রয় দিল। মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের একদম শ্রদ্ধা থাকবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে যারা চালায়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার উপর কোনো ভরসা থাকবে মানুষের। এই মবটা কিন্তু আজকে থেকে না, আরো এই সরকার আসার পরে তারা মবের রাশি টানতে পারেনি, এটি মিজারেবলি ফেল করেছে এই জায়গাটা। দ্বিতীয় যে জায়গাটা ফেল করেছে এই গভর্নমেন্ট, সেটা হলো জ্বালানি বিদ্যুৎ, এই দুটো ক্ষেত্রে। আমরা দেখেছি দুদিন আগে এই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে ওনার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, বরঞ্চ এখন লোড ম্যানেজমেন্ট ওনাকে করতে হবে, লোডশেডিংটা করে ম্যানেজমেন্ট করবেন। আমি প্রস্তাব দিয়েছিলাম আপনি লোডশেডিং ম্যানেজমেন্ট করেন, কৃষককে যতক্ষণ বিদ্যুতের না দিয়ে অন্ধকারে রাখবেন, ঠিক ততক্ষণ আপনাদের মন্ত্রী পাড়ায়, মন্ত্রীদের ঘরে এবং সচিব মন্ত্রী আমলাদের ঘরে আপনি বিদ্যুৎবিহীন অবস্থায় রাখেন। যদি সেটা করতে পারেন সেটাই হবে ম্যানেজমেন্ট। আর যদি আপনি ম্যানেজমেন্টের নামে নিজেদেরকে 24 ঘন্টা বিদ্যুতায়িত রাখেন, মানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন, এবং কৃষককে 12 ঘন্টা 13 ঘন্টা আপনি বিদ্যুৎ ছাড়া রাখেন, সেটা কিন্তু আর ম্যানেজমেন্ট বলবে না, সেটাকে লোকে বলবে যে এক চোখা নীতি এবং জনবিচ্ছিন্নতা, জনগণকে গুরুত্ব না দেওয়া, লোকে এটা বলবে। আমি কালকেই দেখলাম যে বিদ্যুৎ মন্ত্রী যে কথাগুলি বলেছেন যে কারণে উনি বিদ্যুৎ দিতে পারছেন না, সেই কারণগুলি সম্ভবত উনি প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পেরেছেন, এবং প্রধানমন্ত্রী হয়তো ওনাকে বিশ্বাস করেছেন। আমরা ছোটবেলায় কিছু ঘটনা বলি, ছোটবেলায় যখন পরীক্ষায় খারাপ করতাম না, বাসায় আসলে পরে বাবা মা ধরতো যে তো পরীক্ষা খারাপ হলো, আমরা নানা রকম অজুহাত দিতাম, বলতাম কি যে এই স্যার তো আমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে, মানে আমাদের যেগুলি পড়িয়েছিল তার বাইরে থেকে প্রশ্ন করছে, এই জন্য পারিনি, অজুহাত দিয়ে দিলাম একটা। আবার আমরা একটা অজুহাত দিতাম যে স্যার ইচ্ছে করে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, এই জন্য আমরা পারি নাই। তো কোনো বাবা মা সেটাকে মেনে নিত, বলতো হ্যাঁ আমার ছেলে তো ঠিকই বলেছে, কেন স্যার এরকম করলো। কিন্তু আবার কোনো বাবা মা, বিশেষ করে আমি আমার বাবা মার কথা বলতে পারি, আমার বাবা খেলে একটা কথাই বলতো যে তুই যে প্রশ্নের উত্তর মানে ভালো করতে পারছ, তুই যে কম নাম্বার পেয়েছ, তোর ক্লাসের সবাইকে কম নাম্বার পেয়েছে, ওই জায়গায় যে কিন্তু আমরা ধরা খাই দিতাম। তা আমরা বলতে পারতাম না, আবার বলতেন যে যদি প্রশ্নটাই ঘুরিয়ে দিবে তাহলে সবারই পরীক্ষা খারাপ হতে পারে, যদি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয় তাহলে সবারই পরীক্ষা খারাপ হবে, কেউ ভালো করলো তুমি খারাপ করলা, এটা তো অজুহাত হলো। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে বাবারা বিশ্বাস করবে সে বাবারা কিন্তু আসলে প্রতারিত হবে নিজের সন্তানের কাছে। আমাদের প্রধানমন্ত্রী যদি বিশ্বাস করেন যে এটা আসলে সম্ভব না, তাহলে আমি বলবো উনি প্রতারিত হয়েছেন ওনার মন্ত্রীর কাছে। আপনি আমাকে একটা কথা বলেন, পৃথিবীর অবস্থা খুব ভালো সবসময় ছিল, খালি এই বছরই খারাপ হলো? আগে কোনো যুদ্ধ হয়নি, আগে তেলের ক্রাইসিস হয়নি, আগে গ্যাসের ক্রাইসিস হয়নি, ম্যানেজমেন্টের ব্যাপার। আচ্ছা, আমাকে ওই দিন একজন বলছিল যে অগাস্ট মাস তো খুব চাহিদা একটু বেশি থাকে, তাই আমি ওনাকে বললাম ভাই অগাস্ট মাস কি একমাত্র এই বছরই আসছে? গত বছর অগাস্ট মাস ছিল না? গত বছরকে সূর্য অনেক গরম দেয়নি আমাদেরকে? তার আগের বছর আপনি বলেন না যে গত 10 বছর, গত 15 বছরের মধ্যে এই ধরনের ক্রাইসিস হয়েছে কিনা? যেটাকে বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমি জানি না, আমি কিন্তু অত এক্সপার্ট না, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের প্রশ্নটাই করছি। একটা সিএনজি চালক 3 হুইলার যারা চালায় তাদের কাছে যে জিজ্ঞাসা করেন গ্যাসের কি অবস্থা, তারা কিভাবে গালাগালি করে শুনেন একটু। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার লোকজনকে পাঠায় বলেন যে ওই গালাগালিগুলো রেকর্ড করে নিয়ে আসো, আমি একটু শুনি, দেখি আমার সহ্য ক্ষমতা কি পরিমাণ। একটু বলেন না ভাই, আপনাদের কাছে স্তুতি শুনছেন, আপনি কেবল অজুহাত শুনছেন। স্তুতি এবং অজুহাতে বিশ্বাস করবেন না প্লিজ, তাহলে প্রকৃত সত্য থেকে আপনি দূরে সরে যাবেন। দেখুন, আজকে দেখলাম আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটা কথা বলেছেন, আমি একটা নিউজ বলি, উনি কি বলেছেন? নিউজটা হলো আমাদের হাতে কোনো জাদু নেই, সময় লাগবে 2 বছর। গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী, ভেতরে আর পড়ার রুচি নাই। আমি শিরোনামটা পড়লাম, এটা মানব জমিন পত্রিকার শিরোনাম। মানে উনি বলতে চাচ্ছেন যে 2 বছর সময় লাগবে, আমার হাতে কোনো জাদু নাই। জাদু নাই তাহলে মঞ্চে উঠেছেন কেন? ওরা তো জাদু দেখানোর মঞ্চ, ওখানে গিয়েছেন কেন আপনি? আপনার উপর ভরসা করে তো আপনাকে ওখানে পাঠিয়েছে, আপনি পারবেন? আপনি তো পারেন নাই। কেন পারেন নাই এই কাহিনী ভাই আমাকে শোনেন না? আপনি দায়িত্ব নিয়েছেন,
আপনি কিভাবে পারবেন, কিভাবে পারা সম্ভব, এটা আপনাকে উদ্ভাবন করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি 2 বছর বললেন, 2 বছর কি দেশের মানুষ না খেয়ে থাকবে? 2 বছর কি দেশের মানুষ গ্যাস চালাবে না? 2 বছর দেশের মানুষের গ্যাস লাগবে না? কোন সরকারের লোক, কোন মন্ত্রী যদি এইভাবে কথা বলে, তার মন্ত্রিত্বে থাকার আর বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই। আপনি পারছেন না, আপনার সমস্যা। পৃথিবীর অন্য কোন দেশের মন্ত্রী এরকম ভাবে কথা বলে কিনা একবার দেখে আসুন। না পারা কোনো বাহাদুরি নয়, না পারা লজ্জা, না পারা ব্যর্থতা, না পারা অপমানের, এবং সেটা ব্যক্তি জীবনেই এগুলি। আর যখন সমষ্টিগত জীবনটা আপনার উপর নির্ভর করে, তখন আপনার ওই পদে থাকার আর কোনো অধিকার নেই। এই সহজ জিনিসটা বোঝার মতো বয়স এবং বুদ্ধি আপনার আছে, এই বিশ্বাস করেই তো আপনাকে ভোট দিয়েছিলাম। এই কথা শোনার জন্য ভোট দিইনি ভাই। প্রধানমন্ত্রী একটা ভালো কথা বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি বলেছেন এই যে সংকটটা আমাদের আছে, এই সংকটের কোনো বিকল্প যদি সমাধান থাকে তাহলে আপনারা আসুন। দেখুন প্রধানমন্ত্রী কি গতকাল উনি বলেছেন এই কথাটা, যে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে অন্য রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে তাদের পরিকল্পনা গ্রহণ করা হবে এবং বাস্তবায়নও করা হবে। তারপরে ডাইরেক্ট লাইন বলেছেন যে কেবল জনগণকে বিভ্রান্ত করতে, অপপ্রচার ছড়ালে জনগণের কাছেই তাদের ক্ষমা চাইতে হবে। খুব ভালো কথা বলছেন আপনি, আমার খুব পছন্দ হয়েছে। তারও আগে দেখলাম আপনি বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, ওটাও আমার কাছে ভালো লেগেছে। উনি দেশ জুড়ে যে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের যে ভোগান্তি হচ্ছে, এই জন্য উনি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ও ক্ষমা চেয়েছেন। ভালো, এটা আমি শুনতে পছন্দ করেছি এবং আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রী একজন সেন্সিবল মানুষের এটাই হওয়া উচিত ক্যারেক্টার। তারপরে উনি যে বিরোধী দলের কাছে যে পরামর্শ চাইলে যে আপনারা যদি আমাদের চেয়ে ভালো করতে পারেন, ভালো কোনো পরামর্শ থাকে আমাদের কাছে নিয়ে আসেন, এটাও আমার কাছে ভালো লাগছে। কিন্তু সম্পূর্ণ না, এটা নিয়ে একটু বলি 2-1 লাইন। সেই লাইনটা হলো, আমরা মাঝখানে শুনেছিলাম যে বিরোধী দল নাকি, বিরোধী জোটে তারা নাকি একটা নাকি ছায়া মন্ত্রিসভা করবে, সেটা হয় নাই। তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের ছায়া মন্ত্রিসভার জ্বালানি মন্ত্রী কে? তার কাছ থেকে একটা পরামর্শ আমরা চাইতেই পারি। কিন্তু তারও চেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, হয়তো এতে কেউ আসবে না, অথবা আসবে কিনা আমি জানি না, আসলে আসতে পারে। এর জন্য তো অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। এটা বলে হয়তো আপনি বিরোধী দলকে জব্দ করেছেন, কিন্তু জনগণের ভোগান্তি কি এতে কমবে? এই কথাটা বলেন, তা তো কমবে না। আপনাকে তো জনগণের ভোগান্তি কমানোর ব্যবস্থা করতে হবে। আপনি বলছেন যে করার কোনো পথ নাই, আপনি সবাইকে ডাকেন, দেশের যত এক্সপার্ট আছে সব এক্সপার্টদের ডাকেন, আপনি চামচাদের বাদ দেন। চামচারা পারে নাই, চামচাদেরকে বলেন তোমরা আপাতত একটু দূরে থাকো, আমি অন্য অন্য এক্সপার্টদের ডাকি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল এক্সপার্ট তাদেরকে ডাকেন, এমনকি প্রয়োজনে আওয়ামী লীগ আমলে যারা ছিল তাদেরকে ডাকেন। কারণ ডাকবেন এই কারণে যে ওরা কিন্তু ভালো চালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও ভালো চালিয়েছে। ডাকেন না, ডাকলে অসুবিধা নাই, তাদের কাছ থেকে পরামর্শটা নেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা কি, আপনারা কি বলতে চান, কি বলবেন, আপনারা আপনাদের অভিব্যক্তিটা কি অবশ্যই জানাবেন। আপনারা কি মনে করেন যে এই বোন যে কথাগুলো বললো, এই বোনের কথাগুলো শোনার পরে আপনাদের অভিব্যক্তিটা কি থাকবে? মানে কি বলবো, প্রধানমন্ত্রীর জায়গা থেকে প্রধানমন্ত্রী যখন চ্যালেঞ্জ ছড়ে দেয় বিরোধী দলকে যে 6 মাসের মধ্যে যদি পারেন তাহলে এই সমস্যাগুলো সমাধান করে দেখান, তাহলে মেনে নেব যে আপনারা এই সমস্যার বিরুদ্ধে যে আন্দোলন করতেছেন, আওয়াজ তুলছেন, এটা যৌক্তিক। তা না হলে সমাধান করার মরদ না থাকলে ফাও শুধুমাত্র বিভ্রান্ত করবেন না। প্রধানমন্ত্রী যে কথা বলেছে এগুলা বলা আমি মনে করি মোটেও সমুচিত হয় নাই। তার কারণ বিরোধী দল যেগুলো বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, যেগুলোকে নিয়ে তারা আওয়াজ তুলছে, প্রধানমন্ত্রীর উচিত ছিল সেগুলাই সমাধান করা সকলের আগে, যাতে তারা আর আওয়াজ তুলতে না পারে। কিন্তু উল্টো তিনি সমস্যার সমাধান না করে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। তিনি বলেছেন যে যদি পারে এই চলমান সংকটগুলো 6 মাসের মধ্যে সমাধান করে দেখাক। বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ ইতিমধ্যে গ্রহণও করেছে হাসনাত আবদুল্লাহ। আপনারা সকলে দেখেছেন হাসনাত আবদুল্লাহ তিনি তার দীর্ঘ লম্বা একটা ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। যাই হোক, সর্বোপরি একটা কথাই বলতে চাই যে চলমান যেই বৈদ্যুতিক বা বিদ্যুতের যে সংকট, যে ঘাটতি দেখা দিয়েছে, সেগুলো বিরোধী দল, সরকার দলের সকলের মিলেমিশে একসাথে এই সমাধান করা উচিত। এটা চ্যালেঞ্জ, কোনো সমাধান নয়। সবাইকে নিয়ে বসুন, একসাথে আলাপ আলোচনা করুন, তারপরে এই সমস্যা বা এই সংকটগুলো কাটিয়ে ওঠা যায় কীভাবে, সেটা নিয়ে আপনারা একটা সমাধানে আসুন। ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিব্যক্তিটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।